এই ভিডিওটি ক্লাস 10 স্টুডেন্টসদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই ভিডিওতে আমি তোমাদের জেনারেল সায়েন্স বুক থেকে চ্যাপ্টার নাম্বার 4 কার্বন এবং ইহার যৌগ এই চ্যাপ্টারে যতগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চনস আছে এই কোয়েশ্চনসগুলো আমি তোমাদেরকে বলে দেব এবং এই কোয়েশ্চনসগুলো 2021 বর্ষের ম্যাট্রিক পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। মানে 2021 বর্ষের ম্যাট্রিক পরীক্ষায় এই কোয়েশ্চনসগুলো থেকে অনেকগুলো কোয়েশ্চনস তোমাদের এক্সামে কমন পড়বে। তাহলে চলো আমরা দেখে নেই কার্বন এবং ইহার যৌগ এই চ্যাপ্টারে কোনগুলো প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। সো কার্বন এবং এর যৌগ এই চ্যাপ্টারে 2021 বর্ষের ম্যাট্রিক পরীক্ষার জন্য 6 মার্কস অ্যালট করা হয়েছে। মানে এই চ্যাপ্টার থেকে 2021 বর্ষের ম্যাট্রিক পরীক্ষায় 6 মার্কসের কোয়েশ্চন আসবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং 2021 বর্ষের ম্যাট্রিক পরীক্ষার জন্য যে রিভাইজ সিলেবাসটি ছিল এই সিলেবাসে ইউনিটস রিকোয়ার্ডে লেখা ছিল যে ইউনিট আপ টু 4.3.4, তার মানে তোমাদেরকে ইউনিট 4.1 থেকে ইউনিট 4.3.4 পর্যন্ত পড়তে হবে। সো আমরা দেখে নেই ইউনিট 4.4 কি দেওয়া আছে। সো ইউনিট 4.4 দেওয়া আছে প্রতিস্থাপন বিক্রিয়া। সো তোমাদেরকে ইউনিট 4.1 থেকে ইউনিট 4.3.4 পর্যন্ত যতগুলো ইউনিটস দেওয়া আছে এই ইউনিটসের প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে। তারপর ইউনিট ওমিটেডে লেখা ছিল ইউনিট 4.4 অনওয়ার্ডস, তার মানে তোমাদেরকে ইউনিট 4.4 মানে এই ইউনিটস থেকে সামনের দিকে যতগুলো ইউনিটস দেওয়া আছে এই ইউনিটসের প্রশ্নগুলো পড়তে হবে না, কারণ এগুলো তোমাদের রিভাইজ সিলেবাস থেকে ওমিট করা হয়েছে, আশা করি বুঝতে পেরেছো। সো এখন আমরা দেখে নেই যে রিকোয়ার্ডস ইউনিটসগুলোর কোনগুলো প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। সো প্রথমে আমরা দেখে নেই পেজ নাম্বার 60। সো পেজ নাম্বার 60 নিচের দিকে দেখো আমি একটি লাইন দাগিয়ে রেখেছি। সো এখানে লেখা আছে দুটি পরমাণুর মধ্যে ইলেকট্রন জোড়ার সমভাগ হয়ে গঠিত বন্ধনকে সমযোজী বন্ধন বলে। সো এখান থেকে তোমাদের এক্সামে একটি কোয়েশ্চন আসতে পারে যে সমযোজী বন্ধন কাকে বলে। সো তোমার আনসারে কি লিখবে? তোমার আনসারে লিখবে দুটি পরমাণুর মধ্যে ইলেকট্রন জোড়ার সমভাগ হয়ে গঠিত বন্ধনকে সমযোজী বন্ধন বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো নেক্সট পেজ। সো নেক্সট পেজ নাম্বার হলো 61। সো এই 61 পেজ নাম্বারে একটি প্রশ্নাবলী দেওয়া আছে। সো এই প্রশ্নাবলী থেকে তোমরা শুধু কোয়েশ্চন নাম্বার 1টি পড়ে নেবে, তারপর দেখে নাও। তারপর পেজ নাম্বার হলো 62। সো এই পেজ নাম্বারে অনেকগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া আছে, তোমরা দেখে নাও। সো আমি এখানে লাইনগুলো দাগিয়ে রেখেছি। সো এখানে লেখা আছে কার্বনের অন্য কার্বন পরমাণুর সঙ্গে বন্ধন সৃষ্টি করার অনন্য এক ক্ষমতা আছে, যার ফলে বৃহৎ অণু গঠন করতে পারে। এই ধর্মকে ক্যাটিনেশন ধর্ম বলে। সো তোমাদের পরীক্ষা যদি প্রশ্ন আসে যে ক্যাটিনেশন ধর্ম কি, তোমার আনসারে কি লিখবে? তোমার আনসারে লিখবে কার্বনের অন্য কার্বন পরমাণুর সঙ্গে বন্ধন সৃষ্টি করার অনন্য এক ক্ষমতা আছে, যার ফলে বৃহৎ অণু গঠন করতে পারে। এই ধর্মকে ক্যাটিনেশন ধর্ম বলে। আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো নিচে আমি আরও কয়েকটি লাইন দাগিয়ে রেখেছি। সেখানে লেখা আছে যে কার্বনের যে সকল যৌগে কার্বন পরমাণুগুলির মধ্যে কেবল এক বন্ধন থাকে তাহাকে সম্পৃক্ত যৌগ বলে। সো এখানে আরেকটি প্রশ্ন আসতে পারে যে সম্পৃক্ত যৌগ বলিতে কি বুঝো, বা সম্পৃক্ত যৌগ কি, বা সম্পৃক্ত যৌগের সংজ্ঞা লিখো। তোমার আনসারে কি লিখবে? তোমার আনসারে লিখবে যে কার্বনের যে সকল যৌগে কার্বন পরমাণুগুলোর মধ্যে কেবল এক বন্ধন থাকে তাদের সম্পৃক্ত যৌগ বলে। সো তারপর যদি তোমাদের এক্সামে প্রশ্ন আসে যে সম্পৃক্ত যৌগের একটি উদাহরণ দাও, তো তোমার আনসারে কি লিখবে? তোমার আনসারে লিখবে মিথেন বা ইথেন লিখতে পারো। সো নেক্সট লাইনে দেখো লেখা আছে যে সকল কার্বন যৌগে কার্বন পরমাণুগুলোর মধ্যে দ্বি ও ত্রিবন্ধন থাকে তাদের অসম্পৃক্ত যৌগ বলে। সো এখান থেকে আরেকটি প্রশ্ন আসতে পারে যে অসম্পৃক্ত যৌগ বলিতে কি বুঝো, বা এইভাবে প্রশ্নটি আসতে পারে যে অসম্পৃক্ত কার্বন যৌগ বলিতে কি বুঝো। তো তোমার আনসারে কি লিখবে? তোমার আনসারে লিখবে যে সকল কার্বন যৌগে কার্বন পরমাণুগুলোর মধ্যে দ্বি ও ত্রিবন্ধন থাকে তাদের অসম্পৃক্ত যৌগ বলে। এখন যদি প্রশ্ন আসে তোমাদের এক্সামে যে অসম্পৃক্ত যৌগ বা অসম্পৃক্ত কার্বন যৌগের একটি উদাহরণ দাও, সো তোমার আনসারে কি লিখবে? তোমার আনসারে লিখবে ইথিন বা ইথাইন। সো আমরা এখন নেক্সট পেজে চলে যাই। সো নেক্সট পেজ নাম্বার হলো 63। সো এই 63 পেজ নাম্বারে একটি ইম্পর্টেন্ট চিত্র দেওয়া আছে। সো এখানে থেকে একটি চিত্র দেওয়া আছে যে ইথেনের ইলেকট্রন বিন্দু গঠন। সো তোমাদের এক্সামে প্রশ্ন আসে যে ইথেনের ইলেকট্রন বিন্দু গঠন আঁকো। সো তোমরা কী করবে? তোমরা এই চিত্রটি একটু প্র্যাকটিস করবে, এবং এই চিত্রটি 2016 সালের ম্যাট্রিক পরীক্ষা একবার এসেছিল। সো তারপর আমরা দেখে নিই নেক্সট পেজ। সো নেক্সট পেজ নাম্বার হলো 64। সো এই পেজ নাম্বারের উপরের দিকে আরেকটি দেখো চিত্র দেওয়া আছে, এইটি হলো ইথিনের গঠন। সো তোমাদের এখানে প্রশ্ন আসতে পারে যে ইথেনের ইলেকট্রন বিন্দু গঠন চিত্র আঁকো। সো তোমরা এই চিত্রটিও প্র্যাকটিস করবে। তারপর দেখো নিচের দিকে একটি তালিকা দেওয়া আছে।
এই তালিকা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই তালিকা থেকে তোমাদের এক্সামে 1 মার্কের কোয়েশ্চন আসতে পারে বা এর গঠনগুলো আঁকার জন্য আসতে পারে। সো এখান থেকে তোমরা প্রোপেনের গঠন এবং সংকেত তোমাদেরকে পড়তে হবে। তারপর বিউটেন লাগবে না। তারপর পেন্টেনের তোমাদের সংকেত এবং গঠন জানতে হবে। আশা করি বুঝতে পেরেছো। সো তারপর আমরা দেখে নিই নেক্সট পেজ। সো নেক্সট পেজ নাম্বার হলো 65। সো 65 পেজ নাম্বারে দেখো, এখানে আমি একটি লাইন দাগিয়ে রেখেছি। একই আণবিক সংকেত বিশিষ্ট কিন্তু বিভিন্ন আণবিক গঠনের এই ধরনের যৌগকে গঠন সমযোগী বলে। সো এখান থেকে আরেকটি প্রশ্ন আসতে পারে যে গঠন সমযোগী বলিতে কি বুঝো? তোমরা আনসারে কি লিখবে? তোমরা আনসারে লিখবে একই আণবিক সংকেত বিশিষ্ট কিন্তু বিভিন্ন আণবিক গঠনের এই ধরনের যৌগকে গঠন সমযোগী বলে। যদি এখন তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে গঠন সমযোগীর একটি উদাহরণ দাও, তখন তোমরা উদাহরণে কি লিখবে? তখন তোমরা উদাহরণে লিখবে বিউটেন C4H10। তারপর দেখো এই পেজ নাম্বারের নিচের দিকে আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া আছে। সেখানে দেখো আরেকটি লাইন আমি দাগিয়ে রেখেছি। সেখানে লেখা আছে যে শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেনের সহযোগে গঠিত যৌগগুলোকে হাইড্রোকার্বন বলা হয়। তো তোমাদের এক্সামে প্রশ্ন আসতে পারে যে হাইড্রোকার্বন কি? তোমরা আনসারে কি লিখবে? তোমরা আনসারে লিখবে শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেনের সংযোগে গঠিত যৌগগুলোকে হাইড্রোকার্বন বলা হয়। আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো নেক্সট লাইনে লেখা আছে তাদের মধ্যে সম্পৃক্ত হাইড্রোকার্বনগুলিকে বলা হয় অ্যালকেন। সো তোমাদের এক্সামে প্রশ্ন আসতে পারে যে অ্যালকেনের সংজ্ঞা লিখো এবং এর সংকেত কি হবে? সো তোমরা আনসারে কি লিখবে? তোমরা আনসারে লিখবে শুধুমাত্র এক বন্ধনযুক্ত হাইড্রোকার্বনগুলোকে অ্যালকেন বলে এবং অ্যালকেনের সংকেত কি হবে? অ্যালকেনের সংকেত হবে CnH2 তারপর দেখো নেক্সট লাইনে লেখা আছে এক বা একাধিক দ্বিবন্ধন বিশিষ্ট অসম্পৃক্ত যৌগগুলোকে বলে অ্যালকিন। সো এখানে আরেকটি প্রশ্ন আসতে পারে যে অ্যালকিনের সংজ্ঞা লিখো এবং এর সংকেত কি হবে? তোমরা আনসারে কি লিখবে? তোমরা আনসারে লিখবে যে এক বা একাধিক দ্বিবন্ধন বিশিষ্ট অসম্পৃক্ত যৌগগুলোকে অ্যালকিন বলে এবং অ্যালকিনের সংকেত কি হবে? অ্যালকিনের সংকেত হবে CnH2n। আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো নেক্সট লাইনে লেখা আছে এক বা একাধিক ত্রিবন্ধন বিশিষ্ট যৌগগুলোকে বলা হয় অ্যালকাইন। সেখানে আরেকটি প্রশ্ন আসতে পারে যে অ্যালকাইনের সংজ্ঞা লিখো এবং এর সংকেত কি হবে? তোমরা আনসারে কি লিখবে? তোমরা আনসারে লিখবে এক বা একাধিক ত্রিবন্ধন বিশিষ্ট যৌগগুলোকে বলা হয় অ্যালকাইন এবং অ্যালকাইনের সংকেত কি হবে? অ্যালকাইনের সংকেত হবে CnH2n-2। আশা করি বুঝতে পেরেছো। সো এখন আমরা চলে যাই নেক্সট পেজে। সো নেক্সট পেজে দেখো উপরের দিকে একটি লাইন আমি দাগিয়ে রেখেছি। সো এখানে দেখো লেখা আছে যে কোনো একটি হাইড্রোকার্বনের শৃঙ্খলে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু ওই সকল মৌলের দ্বারা এমনভাবে প্রতিস্থাপিত হয় যে কার্বনের যোজ্যতা পূর্ণ থাকে। এই যৌগগুলিতে যে মৌলটি হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে তাকে বিষম পরমাণু বলে। সো তোমাদের এক্সামে প্রশ্ন আসতে পারে যে বিষম পরমাণু কি? তো তোমরা আনসারে কি লিখবে? তোমরা আনসারে লিখবে যে কোনো একটি হাইড্রোজেনের শৃঙ্খলে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু ওই সকল মৌলের দ্বারা এমনভাবে প্রতিস্থাপিত হয় যে কার্বনের যোজ্যতা পূর্ণ থাকে। এই যৌগগুলিতে যে মৌলটি হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে তাকে বিষম পরমাণু বলে। আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো আবার লেখা আছে এই বিষম পরমাণুগুলো মূলকেও থাকতে পারে। এই বিষম পরমাণুগুলো এবং পরমাণুর মূলকগুলো যৌগের ধর্মে বৈশিষ্ট্য সৃষ্টি করে। শৃঙ্খলের দৈর্ঘ্য ও প্রকৃতির উপরে বিশেষ নির্ভর করে না, তাই এইগুলোকে কার্যকারী মূলক বলে। সেখানে আরেকটি প্রশ্ন আসতে পারে যে কার্যকারী মূলক কি এবং আরেকটি প্রশ্ন আসতে পারে যে কার্বন যৌগে থাকা একটি কার্যকারী মূলকের উদাহরণ সংকেত সহ লিখো। আমি তোমাদেরকে একটি মডিফাই করে বলছি, তোমরা খাতায় লিখে রাখবে। সো তোমরা আনসারে লিখবে যেসব পরমাণু জৈব যৌগের অণুতে উপস্থিত থেকে যৌগগুলির রাসায়নিক ধর্ম বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তাদের কার্যকারী মূলক বলে। আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো এই টেবিলে কার্বনের কার্যকারী মূলকের উদাহরণ দেওয়া আছে এবং এই জায়গায় সংকেত দেওয়া আছে। তোমরা এখান থেকে যে কোনো একটি বা দুটি তোমরা শিখে রাখবে। আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো নেক্সট টপিক। সো নেক্সট টপিকটি হলো সমগণীয় শ্রেণী। সেখান থেকে তোমাদের এক্সামে আরেকটি প্রশ্ন আসে যে সমগণীয় শ্রেণী কি বা সমগণীয় শ্রেণী কাকে বলে? উদাহরণ দাও। তোমরা আনসারে কি লিখবে? সো তোমরা এখান থেকে আনসার লিখতে পারবে যে একই কার্যকারী মূলক বিশিষ্ট যৌগ সমন্বিত শ্রেণীকে সমগণীয় শ্রেণী বলে এবং তোমরা সমগণীয় শ্রেণীর উদাহরণে লিখবে যে মিথেন, ইথেন এবং প্রোপেন। আশা করি বুঝতে পেরেছো। তারপরও এই টপিকগুলোর ভিতর থেকে আরও শর্ট কোয়েশ্চন তোমাদের এক্সামে আসতে পারে, আমি ভিডিওটি শেষে তোমাদেরকে বলে দেবো। সো আমরা এখন দেখে নিই নেক্সট পেজ। সো নেক্সট পেজে দেখো আরও ইম্পর্টেন্ট কয়েকটি টপিক দেওয়া আছে। সো এই তালিকা থেকে তোমাদের এক্সামে প্রশ্ন আসে যে যৌগগুলোর গঠন আঁকো। সো এখান থেকে তোমরা প্রোপানেল, তারপর প্রোপানুন, তারপর প্রোপায়নিক অ্যাসিড, তারপর তোমরা ব্রোমোপ্রোপেন
এই চারটি তোমরা গঠন ভালো করে দেখে রাখবে, এখান থেকে একটি যৌগের গঠন তোমাদের এক্সামে আসতে পারে। তারপর দেখো এই পেজ নাম্বারের নিচের দিকে আরেকটি প্রশ্নাবলী দেওয়া আছে এবং পেজ নাম্বার হলো 68। সো এই প্রশ্নাবলী থেকে তোমরা কি করবে, তোমরা কোয়েশ্চন নাম্বার 1, কোয়েশ্চন নাম্বার 2 এবং কোয়েশ্চন নাম্বার 3 এই তিনটি কোয়েশ্চন ভালো করে দেখবে। কোয়েশ্চন নাম্বার 2 এবং 3 এইচএসএলসি এক্সামে এসেছিল, তোমরা দেখতে পাচ্ছ। সো এগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর দেখো নেক্সট পেজ, দ্যাট ইজ পেজ নাম্বার 69। সো কোয়েশ্চন নাম্বার 4 দেখো আরেকো একটি যৌগের গঠন তোমাদেরকে আঁকার জন্য এখানে দেওয়া হয়েছে। সো প্রথমটি হলো ইথায়োনিক অ্যাসিড, তারপর হলো বুমোপেন্টন, তারপর হলো বিউটানন, তারপর হলো হেক্সানল। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট হলো রোমান 2, রোমান 3 এবং রোমান 4, এগুলোর যৌগের গঠন তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তারপর দেখো কোয়েশ্চন নাম্বার 5, কোয়েশ্চন নাম্বার 5 থেকে শুধু তোমাদেরকে রোমান 1 এবং রোমান 2, সো এখানে যৌগগুলোর সংকেত দেওয়া আছে, তোমাদেরকে যৌগগুলোর নাম লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছো। তারপরে টপিক হলো দহন। সো এই টপিক থেকে একটি প্রশ্ন আসতে পারে যে দহন বলিতে কি বুঝো। সো তোমরা তোমাদের খাতায় আনসারটি লিখে রাখবে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা আনসারে লিখবে দহন এক প্রকার রাসায়নিক প্রক্রিয়া যেখানে তাপ এবং আলোর সৃষ্টি হয়। আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো এখানে দহনের রাসায়নিক সমীকরণ দেওয়া আছে, এখান থেকে তোমাদেরকে দুটি সমীকরণ মনে রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো নেক্সট পেজ। সো নেক্সট পেজ নাম্বার হলো 71। সো এই পেজ নাম্বারেও আরও কয়েকটি ইম্পর্টেন্ট টপিক দেওয়া আছে। সো এখানে দেখো একটি আমি লাইন দাগিয়ে রেখেছি, কোনো পদার্থ অন্য পদার্থে অক্সিজেন যোগ করতে পারে, এই পদার্থগুলোকে জারক দ্রব্য বলে। সো তোমাদের এক্সামে যদি প্রশ্ন আসে যে জারক দ্রব্য কি, তোমার আনসারে কি লিখবে, তোমার আনসারে লিখবে কোনো পদার্থ অন্য পদার্থে অক্সিজেন যোগ করতে পারে, এই পদার্থগুলোকে জারক দ্রব্য বলা হয়। তারপর এখান থেকে আরও প্রশ্ন আসতে পারে, আমি তোমাদেরকে ভিডিওটি শেষে বলে দেবো, তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। তারপর দেখো নেক্সট টপিক হলো যোগাত্মক বিক্রিয়া। সো এই টপিক থেকে তোমাদের এক্সামে প্রশ্ন আসতে পারে যে অনুঘটক কি, তোমরা এখান থেকে আনসারটি লিখতে পারবে, আমি দেখিয়ে দিচ্ছি। সো তোমরা আনসারে কি লিখবে, তোমরা আনসারে লিখবে যে বিক্রিয়ার কোনো পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র বিক্রিয়ার হার পরিবর্তনকারী পদার্থগুলোকে অনুঘটক বলে। আশা করি বুঝতে পেরেছো। সো তারপরে এই টপিক থেকে আরেকটি প্রশ্ন আসতে পারে যে যোগাত্মক বিক্রিয়া বলিতে কি বুঝো। সো আমি তোমাদেরকে আনসারটি বলে দিচ্ছি, তোমরা তোমাদের খাতায় লিখে রাখো যে যোগাত্মক বিক্রিয়া তোমরা আনসারে কি লিখবে, তোমরা আনসারে লিখবে যে সকল বিক্রিয়ায় একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন একটি বা ততোধিক বিক্রিয়ায় যোজিত হয়ে কেবল একটি মাত্র বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে, সেই বিক্রিয়াগুলোকে যোগাত্মক বিক্রিয়া বলা হয়। আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো নেক্সট টপিক প্রতিস্থাপন বিক্রিয়া। সো এই টপিক থেকে তোমাদের এক্সামে প্রশ্ন আসতে পারে যে প্রতিস্থাপন বিক্রিয়া কি, প্রতিস্থাপন বিক্রিয়ার রাসায়নিক সমীকরণ বা বিক্রিয়া লিখো। সো আমি আনসারটি বলে দিচ্ছি, তোমরা তোমাদের খাতায় লিখে রাখো। তোমরা আনসারে লিখবে যে সকল বিক্রিয়ায় হাইড্রোকার্বন শৃঙ্খল থেকে একটি বা অধিক হাইড্রোজেন পরমাণুকে অন্য পরমাণুর দ্বারা প্রতিস্থাপন করতে পারে, সেই সকল বিক্রিয়াকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। তারপর দেখো নিচে রাসায়নিক বিক্রিয়া দেওয়া আছে। আশা করি বুঝতে পেরেছো। সো এই পেজ নাম্বারের নিচের দিকে দেখো আরেকটি প্রশ্নাবলী দেওয়া আছে। সো এখানের প্রশ্নাবলীর যে প্রশ্নগুলো দেওয়া আছে, এই প্রশ্নগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এখান থেকে তোমরা কোয়েশ্চন নাম্বার 1 এবং কোয়েশ্চন নাম্বার 2 এই দুটি প্রশ্ন কিন্তু ভালো করে পড়বে। সো এখানে যে কোয়েশ্চন নাম্বার 2টি দেওয়া আছে, এই কোয়েশ্চন নাম্বার 2 কিন্তু তোমাদের এক্সামে একটু ঘুরিয়ে আসে। সো প্রথমে আমি কোয়েশ্চন নাম্বার 2টি পড়ে নিই, তারপরে আমি তোমাদেরকে বলে দেবো যে কীভাবে প্রশ্নটি তোমাদের এক্সামে একটু ঘুরিয়ে আসতে পারে। সো এখানে লেখা আছে ওয়েল্ডিং কার্যে বা ধাতু জোড়া দেওয়ার কাজে অক্সিজেন এবং ইথাইনের মিশ্রণের দহন করা হয়, কিন্তু ইথাইন এবং বায়ুর মিশ্রণ কেন ব্যবহার করা হয় না। সো তোমাদের এক্সামে প্রশ্নটি কীভাবে ঘুরিয়ে আসবে, তোমাদের এক্সামে প্রশ্নটি আসতে পারে যে লোহা জোড়া দেওয়ার সময় অক্সিজেন এবং ইথাইনের মিশ্রণের দহন করা হয়, কিন্তু ইথাইন এবং বায়ুর মিশ্রণ কেন ব্যবহার করা হয় না। আশা করি বুঝতে পেরেছো। সো তারপর ইউনিট 4.4 এখান থেকে তোমাদের প্রশ্ন শিখতে হবে না, এই নোটসগুলো তোমাদের বাই সিলেবাস থেকে ওমিট করা হয়েছে। সো তারপর আমরা চলে যাই অনুশীলনীতে। সো এই চ্যাপ্টারের অনুশীলনী হলো পেজ নম্বর 77-এ। সো প্রথমে দেখো কয়েকটি এমসিকিউ দেওয়া আছে, কোয়েশ্চন নাম্বার 1, কোয়েশ্চন নাম্বার 2, কোয়েশ্চন নাম্বার 3, এগুলো তোমরা ভালো করে দেখবে। তারপর দেখো নেক্সট পেজ, দ্যাট ইজ পেজ নাম্বার 78। সো 78 পেজ নাম্বারে কোয়েশ্চন নাম্বার 4, তারপর কোয়েশ্চন নাম্বার 5 থেকে রোমান এ এবং রোমান সি এই দুটি গঠনচিত্র তোমাদেরকে ভালো করে দেখতে হবে। তারপর কোয়েশ্চন নাম্বার 6 সমগণীয় শ্রেণী, এইগুলো তোমাদেরকে আমি বলে দিয়েছি। তারপর দেখো কোয়েশ্চন নাম্বার 9, তারপর কোয়েশ্চন নাম্বার 12 এবং 13 এই দুটি কোয়েশ্চন কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর এখান থেকে তোমাদেরকে আর কোনো প্রশ্ন পড়তে হবে না। সো এখন আমি তোমাদেরকে এই টপিকগুলোর ভিতর থেকে আরও কয়েকটি অ্যাডিশনাল ইম্পর্টেন্ট প্রশ্ন দিচ্ছি। এই প্রশ্নগুলোর আনসারও তোমরা ভালো করে শিখে নিও, এবং যদি এই প্রশ্নগুলোর আনসার তোমাদের দরকার হয় তাহলে ভিডিওটির নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে,
সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে এই অ্যাডিশনাল কোয়েশনগুলোর আনসার তোমরা পেতে পারো। তাহলে দেখে নেই এই টপিকগুলোর ভিতর থেকে অ্যাডিশনাল কোয়েশনসগুলো কী কী আছে। সো প্রথম কোয়েশনটি হলো প্রোপেনের অণুতে কয়টি সহযোজী বন্ধন থাকে। নেক্সট কোয়েশনটি হলো মিথেনের অণুতে কয়টি সহযোজী বন্ধন থাকে। তারপরের প্রশ্নটি হলো ইথেনের অণুতে কয়টি সহযোজী বন্ধন থাকে। নেক্সট প্রশ্নটি হলো বিউটেনের অণুতে কয়টি সহযোজী বন্ধন থাকে। তারপরের প্রশ্নটি হলো পেন্টেনের অণুতে কয়টি সহযোজী বন্ধন থাকে। এগুলো কিন্তু তোমাদের এক্সামে 1 মার্কের জন্য কোয়েশন এসে থাকে। তারপরের প্রশ্নটি হলো কার্বনের পারমাণবিক ভর কত। তারপরের প্রশ্নটি হলো হাইড্রোজেনের পারমাণবিক ভর কত। নেক্সট কোয়েশনটি হলো একটি জারক পদার্থের উদাহরণ দাও। তারপরের প্রশ্নটি হলো দুইটি সমগণীয় শ্রেণীর নাম লেখো। তারপরের প্রশ্নটি হলো কার্বনের কোন কোন ধর্মের জন্য আমরা আমাদের চারিদিকে অজস্র কার্বন যৌগ পাই। তারপরের প্রশ্নটি হলো কার্বন কেন সর্বদা সহযোজী যৌগ গঠন করে। এই প্রশ্নটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরের প্রশ্নটি হলো জৈব গ্যাসের প্রধান উপাদান কি। তারপরের প্রশ্নটি হলো কার্বনের দুটি রূপভেদের নাম লেখো। তারপরের প্রশ্নটি হলো সমগণীয় শ্রেণীর দুটি বৈশিষ্ট্য লেখো। নেক্সট প্রশ্নটি হলো বনস্পতি কীভাবে শিল্পের যোগাত্মক বিক্রিয়ায় ব্যবহৃত হয়। তারপরের প্রশ্নটি হলো কার্বনের দহনের ফলে কি কি উৎপন্ন হয়। তারপরের প্রশ্নটি হলো মুক্ত শৃঙ্খল যৌগ ও বন্ধ শৃঙ্খল যৌগ কাকে বলে। প্রত্যেকটি একটি করে উদাহরণ দিয়ে গঠনচিত্র অঙ্কন করো। তারপরের প্রশ্নটি হলো ক্ষারকীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট অথবা আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেট এর সঙ্গে ইথানলকে উত্তপ্ত করলে কি ঘটে। বিক্রিয়াটির প্রয়োজনীয় রাসায়নিক সমীকরণ লেখো। তারপরের প্রশ্নটি হলো একটি হাইড্রোকার্বনের উদাহরণ দাও যেটি প্রতিস্থাপন বিক্রিয়া দেখায়। লাস্ট প্রশ্নটি হলো মিথেনের দহন বিক্রিয়াটি লেখো। এই হলো কার্বন এবং এর যৌগ চ্যাপ্টারটির পুরো ইম্পর্টেন্ট কোয়েশনস। এবং তোমাদেরকে আরেকটি কথা জানিয়ে রাখা ভালো, আমি তোমাদের সায়েন্স বুকের অনেকগুলো চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশনসের ভিডিও অলরেডি এই চ্যানেলে আপলোড করে রেখেছি। যদি তোমাদের এই ভিডিওগুলোর প্রয়োজন হয় তাহলে আমি এই ভিডিওটির ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করবে এবং এই ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে যতবার শেয়ার করবে। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবার একটি নতুন ভিডিওতে দেখা হবে। বাই।